লেখক গৌতম সাহার হৈমন্তিকা। একদম না। চোখে যেন বিদ্যুৎ খেলে যায়। বুকের উপর থেকে রাজীবের প্রগলভ হাতকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে ওঠে শাওলি। কেন গো? অবাক রাজীবও। শাওলি বুঝতে পারে যে প্রতিক্রিয়াটা ভালো হয়নি। অনেকটা প্রতিবর্ত ক্রিয়াতেই ঝটকাটা বেশ জোরে মেরেছিল। এর অর্থ অন্য হয়, বোঝে সে, আর মন থেকে এরকম করতে সে চায়ওনি ঠিক। তাই দ্রুত নিজেকে সামলে নেয়। গলার স্বরে মখমলের কোমলতা এনে বলে ওঠে, চিন্টু ঘুমায়নি এখনো রাজ। রাজীব পরিচিত বউকে পেয়ে আশ্বস্ত হয়। শাওলিকে বুকে টেনে নিতে আবার এগিয়ে আনে নিজেকে। বলে, হ্যাঁ, তোমার ছেলে বাপ মায়ের ওটা দেখার জন্য জেগে বসে আছে এখনো। না গো, ভয় হয়, ছেলেটা বড় হচ্ছে না। অগত্যা আর একবার খাটের প্রান্তে শোয়া 5 বছরের ছেলের দিকে মুখ ঘোরায় রাজীব। গায়ে মাথায় আলতো হাত বুলিয়ে নিশ্চিন্ত হয়। তারপর বলে, ঘুমিয়ে পড়েছে। চিন্টুর ঘুমন্ত গালে নিজের থুতনিটা আস্তে ঘষে নেয় রাজীব। কোলবালিশ দুটো অবিন্যস্তভাবে শোয়া ছেলের দুদিকে ঠিক করে দিয়ে একটু থেমে আবার বলে, চলো ওই ঘরে যাই। শরীরের ক্ষুধা কিংবা শরীরী মিলনের ব্যাপারে ওদের রসায়ন খুব ভালো। দুজনের চাওয়ার প্রকৃতিতে বড় মধুর তালমিল। তাই এই একটা বিষয় যা অনেক সমস্যা সংকুল পরিস্থিতিতেও দুজনকে কাছে টেনে এনেছে। মিটে গেছে ক্ষণিকের অভিমান। পুনরায় বিশ্বাসের বন্ধন দৃঢ় হয়ে এগিয়ে চলেছে মসৃণ দাম্পত্য। আজও তার ব্যতিক্রম হলো না। পাশের ঘরের খাটে শুয়ে 0 পাওয়ারের আলোয় নিজের বউয়ের সম্পূর্ণ নগ্ন শরীরের ভাঁজে মুখ গুজে ওর শরীরের ঘামে ভেজা গন্ধে মাতাল হতে হতে চোখ দুটো ঈষৎ বন্ধ হয়ে আসে রাজীবের। শাওলিও রাজীবের মাথার চুলে বিলি কেটে দিতে দিতে আদুরে গলায় বলে, কে শেখালো গো এমন করে তোমায়? তৃপ্ত হয় রাজীব। নিজের ক্ষুধা নিবৃত্তিতেই সুখ, এমন ভাবেনি কখনো রাজীব। তার মনে হয় শরীরী সুখে বউকে পাগল করে দিতে না পারলে সেই মিলনের কোনো অর্থ নেই। এই শরীরই পাওয়ায় তার বউ খুশি এটা জেনে সে যেন আরও সুখ পায়। তাই আবেশে বলে ওঠে, তুমি সুখী অলি? রাজীবের মুখটাকে আর একটু জোরে নিজের বুকে আঁকড়ে নেয় শাওলি। আবার বলো, খুব খুব সুখী। বন্ধন আরও দৃঢ় হয়। নিজের খোলা চুলগুলো দিয়ে রাজীবের মুখ ঢেকে দেওয়ার পরিচিত ভালো লাগার খেলা খেলতে খেলতে আবার দুষ্টুমি চাপে শাওলির। মৃদু হেসে বলে, বলো না গো, কি করে এমন প্রেম শিখলে তুমি? আমার বউটা এমন যে ওকে পেলে আমি। কথা শেষ করতে পারে না ঠিক রাজীব। কার ছেলে দেখতে হবে তো। আদরের গতি রুদ্ধ হয় রাজীবের। বিদ্যুতের মতো তীব্র রাগের এক ছটা পা থেকে মস্তিষ্কের কোষগুলোতে ছড়িয়ে যায় এক নিমেষে। শাওলি কি বলতে চায় বাবা সম্বন্ধে? প্রশ্নটা পানকৌড়ির মতো জলের তলে মাথা তুলেই মুহূর্তেই আবার ডুবে যায়। বোধ বলে ওঠে, এই ক্ষণের এই তীব্র ভালো লাগার আবেশকে নষ্ট করা যায় না। তাই মস্তিষ্কের কোষগুলোর অভ্যন্তরে চকিতে সৃষ্ট হওয়া উত্তপ্ত উত্তেজনাকে জাদু বলে শীতল করে ফেলে হাসতে হাসতেই বলে ওঠে, বাবা, ওনার আবার প্রেম কোথায় দেখলে? আছে বাবা, আছে। সে কি? হাসতে হাসতেই বলে রাজীব। মৃদু খুনসুটির মিঠে আওয়াজ 0 পাওয়ারের নীল আলোর সাথে ঘরের মদির আধারে আশ্রবিত হয়ে যায় ধীরে ধীরে। নাইট ল্যাম্পের আলো সহ্য হতো না অবিনাশের। মাধবীর ছিল ঠিক উল্টো। তার ছিল অন্ধকারে ভয়। দুজনের বিয়ের পর অল্প বিস্তর চেষ্টা করেছেন এই অভ্যেস পাল্টানোর। কিন্তু মাধবীর অন্ধকারের ভয় এত তীব্র ছিল যে অনেক চেষ্টা করেও সেই ভীতি কাটাতে পারেননি। দিনের পর দিন স্বামীর অসুবিধার কথা ভেবেই রাত জেগে থাকতেন তিনি। নিজের সমস্যার কথা নিজে মুখে প্রকাশ করবেন, এই ধাত মাধবীর ক্ষেত্রে কল্পনাতীত। এমনই ছিলেন মাধবী, চুপচাপ। অনুভূতির প্রকাশ তার কম ঠিক না, ছিল না বলাটাই সঠিক। রাগ নেই, অভিমান নেই, ঝগড়া নেই, চাহিদা নেই।
মুখ বুজে নিজের কাজ করে যাওয়া শুধু। শাশুড়ির গঞ্জনাতে মুখ তুলে প্রতিবাদ নেই। নিজের স্বাদ আহ্লাদ বলে আলাদা করে কিছু নেই। প্রাপ্তির বাসনাই নেই, তাই প্রত্যাশাও নেই। ফলে অপ্রাপ্তিতে অবিনাশের কাছে অনুযোগের প্রশ্নও নেই। যেন সব কিছু মুখ বুজে শুয়ে যাওয়াটাই তার জীবন। এহেন চরিত্রের মানুষ কারো কাছেই অপরিহার্য হয় না। এরা যেন একান্ত প্রয়োজনে লাগা, খাবার ঘরের কোণে পড়ে থাকা অথবা অযত্নে ঝুলে থাকা টেবিল মোছার নেতার মতো। অবিন্যস্ত পড়ে থাকা এঁটো কাটা মুছতে তার বড় প্রয়োজন হয়। কাজের লোকও অত্যন্ত অযত্নে ব্যবহার করে তাকে। তাকেও যে পরিষ্কার করতে হয়, তারও যে সাফসুতরো থাকাটা জরুরি, এটা অনেক সময় কারো মনেও থাকে না। দিনে একবার দুবার হয়তো সিঙ্কের কলের জলে তাকে ধোয়া হয়। সেই পরিচর্যাতেও থাকে না কোনো যত্ন। করতে হয় তাই করা, আর ব্যবহার্য না থাকলে পাল্টে নিলেই হলো। ভাবখানা এমন। অবিনাশের কাছে বিষয়টা পরিষ্কার হলো বেশ কয়েক মাস পর, যখন কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কখনো উৎকণ্ঠিত স্বরে, কখনো বা রসিকতার ছলে অবিনাশকে বলল, ব্যাপার কি অবিনাশ, বৌমাকে রাত জাগাচ্ছ কেন এত? আশ্চর্য হলেও চোখে প্রশ্ন ঝুলে থাকতো তার। নিজেকেই বলতেন, আমি বউকে রাত জাগিয়ে রাখি? কই না তো। বন্ধু ও শুভান্নুধায়ীরা বলতো, বউয়ের চেহারাটা দেখেছিস? নতুন বউ, বিয়ের জল পড়েছে, তাও এরকম শুকনো আমসি হয়ে থাকে, চোখের তলায় কালি, অথচ বিয়ের সময় কি গোলগাল লক্ষ্মী প্রতিমার মতো ছিল মুখটা। অনেক সাধ্য সাধনায় মাধবীর এই চেহারা খারাপ হয়ে যাবার কারণটা উদ্ধার করেছিলেন অবিনাশ। বলেননি কিছুই। নিজের অভ্যেসকে পাল্টালেন কঠোর শাসনে। নাইট ল্যাম্প চালু সেই তখন থেকেই। তবু এই পাল্টানোতে ছিল না কোনো ভালোবাসা। তবে কি দয়া? তাও ঠিক নয়। এও যেন কেমন এক উদাসীন পদক্ষেপ, যার কারণ ব্যাখ্যা করা যায় না। সেই নাইট ল্যাম্পের ঘোলাটে মেটে আলোয় মাধবীর ছবিতে টাঙানো প্লাস্টিকের মালাটা আরও কালচে লাগে। ছবির কাছের আড়াল থেকে সে নির্বিরোধী, অনুভূতিহীন, নির্লিপ্ত চোখে তাকিয়ে আছেন তিনি। এই সেই চোখ, যার দিকে তাকিয়ে কোনো স্মৃতির মেদুরতা মনের তটে ঢেউ হয়ে আছড়ে পড়ে না। এই সেই মুখ, যার দিকে তাকিয়ে শূন্যতার হাহাকার হৃদয়ে তার সানাই বাজায় না। জীবিত অবস্থায় যেমন ছিলেন, সংসার থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবার পরও একই ঔদাসীন্যে ফটো হয়ে দেওয়ালে ঝুলে আছেন মাধবী। মশারির মধ্যে চিত হয়ে শুয়েও উপরের ঘরে পায়ের শব্দ, মানুষের চলার শব্দ পান অবিনাশ। এই ঘরে তো ওরা শোয় না, তবু এত রাতে মানুষের গতিবিধির আওয়াজ। চিন্টুর তো এতক্ষণ ঘুমিয়ে পড়ার কথা। রাজীব আর বৌমা হবে বোধহয়। ছেলে আর ছেলের বউয়ের ভাব বেশ ভালো। তার আর মাধবীর মতো নিরুত্তাপ সম্পর্ক ওদের নয়, বরং ঠিক উল্টো। ওরাই হয়তো। মুখে সামান্য হাসির রেখা ফুটে ওঠে। মধ্যরাতের একলা ঘর, নারীবিহীন নিচতলার এই বদ্ধ ঘরের গুমোট বাতাসে মিশে থাকা একটা বুড়োটে গন্ধের মাঝেও তারও মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে যায় চন্দন সাবানের মিষ্টি স্নিগ্ধ সুবাস। চোখ বোঝেন অবিনাশ। মনের মণিকোঠায় অস্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে একটা পানপাতার মতো মুখ। মানুষ চক্ষে দেখতে পান ফর্সা কপালের ধার দিয়ে দু এক গাছা ঈষৎ লালচে ধূসর চুলের আভাস। এই পৌরত্বেও কেমন যেন ঝিমঝিম করে ওঠে অবিনাশের কান মাথা। মনে হয় দ্বিধান্বিত আঙুলের ছোঁয়ায় আলতো করে সরিয়ে দেন কপালে নেমে আসা অবাধ্য লালচে ধূসর চুলগুলো। কল্পনাতে দেখেন লজ্জাতে মুখ ঘুরিয়ে নিলেও ঠোঁটের কোণায় ঈষৎ লজ্জা মেশানো প্রশ্রয়ের ছোঁয়া এই পৌরত্বেও সেই মুখকে অনিন্দ্য সুন্দর করে তুলেছে। ভীষণ ভালো লাগায় আলতো বোজা চোখে ঘুম নেমে আসে অবিনাশের। অনেকদিন বাদে উল কাটা দিয়ে বসেছেন মালিনী। একসময় অনগ্রসর মহিলাদের স্বনির্ভর করার জন্য তাদের হাতে কলমে এই বিষয়ে শিক্ষা অবধি দিয়েছেন তিনি।
সমরের পোস্টিং ছিল কখনো শালবনীতে, কখনো ডুয়ার্সের জঙ্গলে, কখনো বা বাঁকুড়ায়। অনির্বাণ তখন নরেন্দ্রপুরে হস্টেলে থাকে। ছেলের প্রাথমিক স্কুল অবধি ওকে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। পঞ্চম শ্রেণীর পরে অনির্বাণ নরেন্দ্রপুরে চলে যেতেই হাতে অফুরন্ত সময়। কি করবেন? কোনো কালেই চুপ করে বসে থাকার পাত্রী নন মালিনী। আশেপাশের অনগ্রসর আদিবাসী মহিলাদের নিয়ে শুরু করে দিলেন সাক্ষরতা অভিযান। অক্ষর জ্ঞান তৈরি করার পাশাপাশি দিতেন হাতে কলমে শিক্ষাও। কিছুটা যদি স্বনির্ভর করে তোলা যায় ওদের, উদ্দেশ্য এইটুকুই। সমর চলে গেছেন অনেক দিন। অনির্বাণও বিদেশ থেকে ঘুরে এসে স্ট্যান্ডচার্টে বড় চাকুরে। উল বোনার প্রয়োজন হয় না আর, উৎসাহটাও নেই। তিয়াশাও ভালো চাকরি করে বড় কোম্পানিতে। টুয়া যখন হলো তখন নিজের হাতে কাঁথা টাথা বানিয়েছিলেন শখ করে। তিয়াশা মুখে কিছু বলেনি, কিন্তু খুশি মনে সদ্যজাত মেয়ের বিছানায় তা ব্যবহার করেছে বলেও মনে হয়নি। বছর দুয়েক পর ওরকম একটা কাঁথা গ্যাস টেবিলে পান মালিনী, গরম কড়াই টড়াই ধরে নামানোর জন্য। অথচ অনির্বাণের ছোটবেলার কাঁথা আজও দু একটা যত্ন করে রেখেছেন তিনি। পুরনো শ্বশুরবাড়ি ছেড়ে ছেলের এই বিশাল নতুন ফ্ল্যাটে চলে এলেও নিজের ঘরের আলমারিতে খুঁজলে আজও পাবেন সেগুলো। তাই টুয়ার জন্য আর শীতের সোয়েটার বা কাফতান বানাতে ইচ্ছে হয়নি। এমনিতে তিয়াশা মেয়েটা খারাপ নয়, বেশ বিদুষী, মৃদুভাষী, তবুও ওর মনের তল পান না মালিনী। আবার তিনি নিজেও চিরকাল মাথা উঁচু করে বেঁচেছেন, ফলে তিনিও থাকেন নিজের মতনই। কয়েকজন পুরনো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। সমরের পেনশন পান, ফলে আর্থিকভাবেও ছেলে বউয়ের উপর নির্ভরশীল নন তিনি। অনিটা সময় কম পেলেও মাকে অশ্রদ্ধা করে না, সে অবকাশই দেন না তিনি। ফলে এই ফ্ল্যাটে তিনি থাকেন গুরুত্ব সহকারেই। টুয়ার দেখভালের দায়িত্ব অবশ্য তিয়াশা শাশুড়ির হাতেই ছেড়ে দিয়েছে। তিয়াশা বুদ্ধিমতী, শিক্ষিতা শাশুড়ি মায়ের তত্ত্বাবধানে মেয়ের বুনিয়াদ ভালো হবে সেটাও বোঝে, তাই এ ব্যাপারে ও নাক গলায় না। মালিনীরও ভালো লাগে। বলতে গেলে টুয়া তার জীবনকে অনেকাংশে ঘিরে থাকে। ওরা তো সে কোন সকালে বেরোয়। টুয়াকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যান মালিনী। অনিদের দুটো গাড়ির একটা বাড়িতেই থাকে এই কাজের জন্য, আবার ছুটির সময় আনতে যান। এই দুবার বাইরে যাওয়াই যেন অনেকটা দম ফেলতে পারার অবকাশ করে দেয় মালিনীকে। কোনোদিনই তো অলস বসে থাকার পাত্রী ছিলেন না তিনি। ফলে বাইরে যাওয়া, লোকের সাথে কথা বলা, প্রয়োজনে ড্রাইভার বলাইকে দাঁড় করিয়ে দু একটা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেওয়া, সবটাই তার কাছে অক্সিজেন নেবার মতোই। ঘরে ওরা আর কতক্ষণ থাকে? কাজের লোক আর রান্নার লোকের পেছনে কি রান্না হয়েছে, এখানে মোছা হয়নি কেন, এসব তুচ্ছ বিষয় নিয়ে লেগে থাকার মানুষও নন মালিনী। তার ভালো লাগে না এটা কোনো দিনই। কথা বলার বিষয় পছন্দ না হলেও তিনি চুপই থাকেন। টুয়াকে স্কুলে দিতে গিয়ে দেখেছেন বাচ্চাদের মায়েদের গল্পের মান। একে তিনি টুয়ার ঠাকুমা, তা যতই তাকে ঠাকুমার মতো না লাগুক, কম বয়সীদের সাথে মিশতে তিনি ভালোই বাসেন। কিন্তু সেখানেও সেই সাংসারিক গল্প, পিএনপিসি মানাতে পারেন না মালিনী। তাই সবার সাথে মোটামুটি পরিচয় থাকলেও দেখা হলে হাসি ও কুশল বিনিময় ছাড়া কথা বেশি দূর এগোয় না। সবাই ভাবে অস্মিতা অর্থাৎ টুয়ার ঠাকুমার বোধহয় খুব দেমাগ। তা ওরা যা খুশি ভাবুক, মালিনীর কিছু এসে যায় না। তবুও কোথায় যেন একটা শূন্যতা ঘিরেছিল। পার্থিব সব কিছু উপলব্ধ হয়ে গেলেই বোধহয় পূর্ণতা আসে না, ফাঁক থেকে যায় কিছু। আর সেই ফাঁকটাই যেন ভরাট করে দিয়েছে লোকটা। মাঝে মাঝে বড্ড দ্বন্দ্বে পড়ে যান মালিনী। এই 50 বয়সে এসে এই ভালো লাগা কি যুক্তিযুক্ত? এর কি কোনো প্রয়োজন ছিল? মালিনী যে ধাঁচের মানুষ তাতে উনি ডুজ এবং ডোন্টস জানেন খুব ভালো করে। সমরের সাথে বয়সের পার্থক্য অনেকটা হওয়ায় সমর চলে যাবার সময়ও তিনি পূর্ণ যুবতী। প্ররোচনা কি তখনও কম ছিল কিছু? তবুও সেই সময় তো তার মনে এই ভালো লাগার অনুভূতি তৈরি হয়নি। মন গান গেয়ে ওঠেনি কোনো অদৃশ্য সম্মোহিনী বাঁশির সুরে। তবে আজ কেন? একে কি প্রেম বলে? ভেবেছেন তিনি অনেক,
আর অনেক ভেবে তিনি স্থির সিদ্ধান্তে এসেছেন সমরের সঙ্গে তার ছিল শ্রদ্ধা মিশ্রিত ভরসার সম্পর্ক, তাতে অভ্যেসের টান ছিল। ভালোবাসা ছিল কি? বোধহয় না। আর এই যে পৌরত্বে পৌঁছে আর একজন পুরুষের প্রতি তার টান, যা তিনি প্রতি মুহূর্তে অনুভব করতে পারছেন, তাকে কি বলে? প্রেম? লোকে কি বলবে? এর উত্তরও তিনি নিজের মনে তৈরি করে ফেলেছেন। একসময় দ্বন্দ্ব ছিল, আজ নেই। তিনি নিজেকে প্রশ্ন করেছেন, ভালো লাগাই হোক বা ভালোবাসা, কি চাও তুমি? এই বয়সে এই প্রগলভতা কি সাজে? কেন নিজের মনকে শাসন করছো না? লোকে কি বলবে? ছেলে বৌমা কি ভাববে যদি তোমার মনের খবর জেনে যায় ওরা? এই রকম হাজার প্রশ্নে জর্জরিত করেছেন নিজেকে। আবার তার যুক্তিবাদী মন নিজের মনেই নিজের প্রশ্নের উত্তর তৈরি করেছে। তিনি নিজেই নিজেকে বলেছেন, ভালো লাগা হোক বা ভালোবাসা, আমি তো কিছু চাই না এই সম্পর্কের বিনিময়ে। আমার সেই বয়স নেই। আমি ইউরোপ আমেরিকাবাসীও নই যারা এই রকম পরিস্থিতিতে পড়লে প্রশ্নের মুখে পড়ে না। তারা চাইলে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারে। আমরা পারি না, কিন্তু যে ভালো লাগা একদা ছিল, যার জন্য পারিবারিক সম্মানকে উপেক্ষা করে ঘর ছাড়তেও কুণ্ঠিত ছিলাম না আমি, সেই মানুষই যদি এই হেমন্ত বেলায় আবার কাকতালীয়ভাবেই জীবনে চলে আসে এবং তাকে পেয়ে আমার মনও যদি সেই যৌবন বেলাতেই পৌঁছে দেয় আমাকে, ক্ষতি কি? এই সম্পর্ককে অস্বীকার করে নিশ্চুপ থাকার মতো সামাজিক দায় যখন আমার নেই, আমি যখন স্বামীর সাথে তঞ্চকতা করছি না, প্রশ্নই নেই বলে তাকেও করতে বলছি না, তারও সেই দায় নেই, তখন কেন আমি আজ সেই ভালো লাগার অনুভূতিটুকু বহন করে নিজে ভালো থাকব না? আমি তো পশ্চিমের মানুষদের মতো যুগান্তকারী লোক হাসানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে ঘর বেঁধে ছেলে বউকে সামাজিকভাবে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছি না। তবে কোনো দায়িত্ব থেকে পিছু না হটে, কোনো প্রশ্ন তোলার অবকাশ না দিয়ে, এইটুকু ভালো লাগা পেয়ে যদি আমি ভালো থাকি, আমার মন প্রফুল্ল থাকে, খুব কি পাপ হবে? প্রশ্নের উত্তর তিনি তৈরি করেছেন। এখন তিনি জানেন তার প্রশ্নের উত্তর। তিনি জানেন ভালোবাসার বয়স হয় না, ভালোবাসা মানে শরীর নয়। যদি তাই হতো তবে এই হেমন্তের কালে তার মন এইভাবে উদ্বেলিত হতো না। তিনি জানেন তার কাছে ভালোবাসা মানে এই হেমন্তেও বসন্তের অনুভূতি পাওয়া। তার কাছে ভালোবাসা মানে শূন্যতা থেকে পূর্ণ হবার অনুভূতি। ভালোবাসা মানে দেওয়া, শুধু দেওয়া। ভালোবাসা মানে ভালো থাকা, ভালো রাখা। হাতের সোয়েটারটা প্রায় শেষ। দুহাত তুলে সোয়েটারটা মেলে ধরে আবার দেখেন মালিনী। তৃপ্তির হাসি খেলে যায় মুখে। মনে মনে ভাবেন 27 তারিখের আগে ঠিক হয়ে যাবে। বালিশের পাশে কাটা সহ অসম্পূর্ণ সোয়েটারটা একটা ব্যাগে ঢুকিয়ে রেখে বালিশে মাথা রাখেন মালিনী। আজ তোমাকে একটা গল্প শোনাবো বৌমা। কি গল্প বাবা? তোমার শ্বশুর মশাইয়ের অপরাধের গল্প। এ আপনি কি বলছেন বাবা? আপনি আর অপরাধ? হতেই পারে না। পারে, আর তা আমি কাকে জানাই? রাজীবকে বলতে পারি না, ছেলেকে বলে খাটো হতে পারি না এখন আর এই বয়সে। নিজের তো মেয়ে নেই, তুমি আছো, তাই তোমাকে বলেই একটু হালকা হতে চাই। শুনবে তুমি আমার কথা? আপনি যাই বলুন বাবা, আমি জানি আপনি কোনো অন্যায় করতে পারেন না, তবু আমি শুনবো, বলুন আপনি। ডাইনিং টেবিলের পাশে চেয়ারটা শ্বশুর মশাইয়ের কাছে টেনে এনে বলে শাওলি। তার শ্বশুর স্বল্পভাষী। একসময় যে অত্যন্ত সুপুরুষ ছিলেন, এই 65তেও পরিষ্কার বোঝা যায়। শাশুড়ি নির্বিবাদী ছিলেন, শ্বশুর মশাইও চুপচাপ। তাই শ্বশুর শাশুড়ির সাথে শাওলির তেমন ঘনিষ্ঠতা তৈরি হয়নি। আবার সেই অর্থে তিক্ততাও ছিল না। সেই শ্বশুর মশাই যে এই স্বরে কথা বলছেন, আজ তা শাওলির কাছে নতুন। তাই সেও মেয়ের মতোই কাছে এসে বসে অবিনাশের। তোমার শাশুড়ি মাকে কোনোদিনই ভালোবাসতে পারিনি আমি অলি। কথাটা বলে একটু থামেন অবিনাশ। শাওলি বুঝে উঠতে পারে না কি বলবে। শাশুড়ি মায়ের সঙ্গে তার শ্বশুর মশাইয়ের সম্পর্ক শীতল ছিল, এটা দেখেছে শাওলি। নিজের মনেই ভেবেছে অনেক সম্পর্কই এমন হয়, পারস্পরিক সহাবস্থানের, তাতে আত্মিকতা থাকে না।
হয়তো কাউকে এর জন্য নির্দিষ্টভাবে দোষী করা চলে না। শ্বশুর মশাইকে কাছ থেকে দেখে তার এটাই মনে হয়েছিল যে ওদের দুজনের ওয়েভলেন্থের বিস্তর ফারাক, অমিল দুজনের মৌলিক গুণেও। শ্বশুর মশাইয়ের পাশে শাশুড়িমা যেন একদম নিষ্প্রভ সব দিক থেকেই। তাই বলবো না করেও বলে, এমন হয়তো বাবা, এর জন্য আপনার গ্লানি হচ্ছে কেন এত বছর বাদে? আপনারা তো সফলভাবেই কনজুগাল লাইফ কাটিয়েছেন। আপনাদের মধ্যে কখনো মনোমালিন্য আমি অন্তত দেখিনি। তবে আজ কেন এই কথা বলছেন? আজ 27শে নভেম্বর, আমার জন্মদিন। তাই? এ বাবা, আমরা জানি না। আপনার ছেলেও কখনো বলেনি? মনে আমারও ছিল না বৌমা, মালিনী মনে করালো। মালিনী মানে ওই চিন্টুর স্কুলের বান্ধবী অস্মিতার ঠাকুমা। এইবার যেন কিছুটা ধরতে পারল শাওলি। চিন্টুকে স্কুলে দিতে ও আর শ্বশুরমশাই যায়। বেশিরভাগ দিনই শ্বশুরমশাইকেই যেতে হয়। চিন্টুর বন্ধুর মায়েদের থেকে খবরটা অনেকদিন আগেই পেয়েছে শাওলি। স্কুলে দিতে যাবার সময় অনেকেই ওদের একসাথে গল্প করতে দেখেছে। এমনকি 2-1 দিন অস্মিতা ঠাকুমা শ্বশুরমশাইকে তার গাড়িতে বাড়িতে ছেড়ে গেছে। এটাও নজর এড়ায়নি শাওলির। এ নিয়ে ঠাট্টা তামাশা করেছে হয়তো, রাজীবকেও বলেছে, কিন্তু তা নিয়ে কোনো সিরিয়াস উপসংহারে উপনীত হয়নি। আজ শ্বশুরমশাইয়ের মুখে মালিনী নামটা শুনে কেন যেন অস্বস্তি লাগলো শাওলির। অজান্তেই কপালটা কুঁচকে উঠল একটু। শাশুড়িকে ভালোবাসেননি এটা শুনে কোনো প্রতিক্রিয়া না হলেও মালিনী নামটা বলাতে মনের মধ্যে একটা খারাপ লাগার ঢেউ উঠল শাওলির। মুখে কিছু বলল না, চট করে সামলে নিল নিজেকে। ভাবতে লাগলো, কি বলা যায় এই কথার পিঠে? শাওলিকে চুপ করে থাকতে দেখে অবিনাশ আবার বললেন, বাবাকে খারাপ ভাবতে শুরু করেছ তো বৌমা? না, ঠিক খারাপ না। আসলে কি বলবো বুঝতে পারছি না বাবা। অস্মিতা ঠাকুমা আপনার জন্মদিন জানবে কি করে? আমি জানি না, কখনো জানতে চাইনি, এটাও যদিও ঠিক। মানছি উনি বেশ স্মার্ট, যথেষ্ট সুন্দরী এই বয়সেও। তবুও আপনার জন্মদিন জানার মতো ঘনিষ্ঠতা, এটা কি ঠিক বাবা? শাওলিকে যেন ইচ্ছা করেই মনের কথা বলতে দিলেন অবিনাশ। তার পুত্রবধূটি খুব মিষ্টি, বিচক্ষণ, নিজের কথা যুক্তি দিয়ে পেশ করার ক্ষমতা রাখে। ঠিক যে যে গুণ পছন্দ ছিল অবিনাশের, পুত্রবধূর মধ্যে তা অনেকটাই পান। তাই তিনি ওর থামা অবধি অপেক্ষা করেন। শাওলি তার বিরক্তির কথা লুকোয়নি, অল্প কথায় জানিয়েছে তা। শাওলিকে আর কিছু বলতে না দেখে তিনি বলেন, বিকাশ আর আমি ছিলাম হরিহর আত্মা, মালিনী বিকাশের বোন। আমাদের খুব মিল ছিল বৌমা। আপনাদের পরিচয় ছিল আগে থেকেই? এবার অবাক হবার পালা শাওলির। পরিচয় বলে একটা অর্থপূর্ণ হাসি হাসলেন অবিনাশ। শাওলি গল্পটাকে বাড়ালো না আর, যা বোঝার বুঝে সোজাসুজি প্রশ্ন করল, বিয়ে করেননি কেন বাবা? প্রশ্ন শুনে একটু থামলেন অবিনাশ। বললেন, ওর বাবা আপত্তি করেছিলেন। কেন? ওর বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট, তাই ব্রাহ্মণ। আমি পড়াশোনাতে ভালো হলেও ওদের সমকক্ষ ছিলাম না, ব্রাহ্মণও নই। তাই মেনে নিলেন ওদের আপত্তি? সময়টা বিদ্রোহ করার ছিল না মা। মালিনীরই বা বয়স কত তখন? আমার চেয়ে প্রায় 6 বছরের ছোট ও। মা বাবার বিরুদ্ধে যাওয়ার দস্তুর ছিল না সেই সময়ে। সবেমাত্র চাকরিতে ঢুকেছি আমিও। মা ওনার পাশে কিছু ছিল না বুঝেছি আমি, আর আপনিও ওনাকে ভুলতে পারেননি কোনো দিন। ওনাকে বিয়ে করা উচিত ছিল আপনার বাবা। মালিনী চেয়েছিল, আমি সাহসী হতে পারিনি মা। আর যোগাযোগ ছিল না ওর সাথে। শুনেছিলাম ওর বর বেশ খানিকটা বয়সে বড় ওর থেকে, ফরেস্ট অফিসার। যেদিন চিন্টুর স্কুলে ওকে দিতে গিয়ে দেখলাম, সেদিনই কেমন অবাক হয়েছিলাম। ভেবেছিলাম কথা বলবো না। অবাক কাণ্ড কি জানো মা, মালিনী এই বয়সেও সে আগের মতো স্মার্ট। নিজেই এসে কথা বলল, এমনভাবে যেন আমাদের জীবনের প্রায় 40টা বছর যে চলে গেছে তার কথা মনেই নেই ওর। উনি কিন্তু খুব সুন্দরী বাবা। 40 বছর আগে তবে আরও কেমন ছিল ভাবো।
আপনিও কিছু কম ছিলেন না বাবা। ওর পাশে কিছু না, আপনাদের মানা তো ভালো। সব কিছু কি জীবনে যেমন হওয়া দরকার ঠিক তেমন হয় মা? ঠিক হয় না, আর হয় না বলেই অনেকের জীবনে সব থেকেও কিছু থাকে না। জানো মা, আবার কিছু কিছু জিনিস তা পূরণও করে দেয়। যেমন যেমন তোমাকে পুত্রবধূ হিসাবে পাওয়া যেমন এক প্রাপ্তি, না হলে কতজন শ্বশুর তার পুত্রবধূর সাথে অকপটে এই কথাগুলো বলতে পারে? কতজনের এই কথা অনুধাবনের যোগ্যতা আছে? আমার নিজের মেয়ে থাকলেও তার সাথে কি এই কথা বলতে পারতাম? আমি একটা জিনিস বুঝি বাবা, নিজেও জীবনে তাই মেনেছি, ভালোবাসার কাছে আর সব মিথ্যা। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি কথা। ভালোবাসার মধ্যে মেকি ভাব, দেওয়া নেওয়া থাকলে চলবে না। ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাবার কথা আমি ভাবতে পারি না, বলে একটু হাসল শাওলি। তারপর প্রসঙ্গ ঘোরাবার জন্য বলল, উনি জন্মদিনে শুধু উইশ করলেন আপনাকে, কিছু গিফট দিলেন না? একটু থমকালেন অবিনাশ, বললেন, দিয়েছিল, আমি নিইনি। কেন? এবার শাওলি বেশ অবাক হলো। নিজে হাতে একটা সোয়েটার বুনে এনেছিল, আর আপনি সেটা নিলেন না? এখনো আপনার দ্বিধা? দ্বিধা নয় মা, দ্বন্দ্ব। তুমি তো জানো আমি নিজের জন্য কখনো কিছু কিনি না। আগে কে করতো জানতাম না, তুমি আসার পর আরও তো জানি না। সেই অবকাশই দাওনি তুমি। এখন যদি আমার একটা নতুন সোয়েটার দেখো, আমাকে বলতেই হতো কে দিয়েছে। তুমি তো জানো যে আমি মিথ্যা বলতে পারি না তেমন। তখন আমাদের তুমি খারাপ ভাবতে। তুমি যেমন বললে ভালোবাসাকে ছেড়ে যাবে না কখনো, তেমনি ভালোবাসার গায়ে কলুষতার ছায়াও পড়তে দেয় না কিছু মানুষ। চুপ করে থাকে শাওলি, বোঝে, বলে, কষ্ট পেলেন উনি নিশ্চয়ই একটু? এখনো তেমন স্মার্ট জানো। মুহূর্তেই বলল, বুড়ো বয়সে প্রগলভ হলে একটু সাজা তো পেতেই হয়, বলে হেসে ব্যাগে ঢুকিয়ে রাখল সোয়েটারটা। একটু ভাবল শাওলি, তারপর বলল, আপনি একটা কাজ করুন বাবা, ওনাকে কাল বাড়িতে ডাকুন, অস্মিতাকে নিয়েই আসতে বলুন, চিন্টুও আনন্দ পাবে। সোয়েটারটা আনতে বলবেন, আমরা আপনার জন্মদিন সেলিব্রেট করব, আর উনি হবেন আমাদের একমাত্র গেস্ট। আসবে কি? আপত্তি করলে আমাকে ফোন দেবেন, আমি কথা বলবো। চুপ করে যান অবিনাশ। একটু থেমে বলেন, রাজীবকে এত কথা বলো না মা, হাজার হোক সন্তান আমার। ও সব জানলে আমার ইতস্তত লাগবে। সব কথা সবাইকে জানাতে নেই বাবা। আপনিও ওনাকে বলবেন না যে আমাকে সব বলেছেন। এটা কি করে হয়? কেন হয় না? উনি অস্বচ্ছন্দ বোধ করবেন। তুমি মালিনীকে চেনো না মা, সে যাই হোক গে। আমারও যে গর্ব করার মতো একটা বৌমা আছে, সেটা বলার সুযোগ আমি ছাড়ব? গর্ব না ছাই, লজ্জা পায় শাওলি, বলে, আপনি ওনাকে ফোন করুন, কালই হবে পার্টি। দরকার হলে আমাকে দেবেন ফোন, আপনি ফোন করুন, আমি আসছি রান্নাঘর থেকে, বলে শ্বশুরমশাইকে কথা বলার অবকাশ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শাওলি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।